সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? জুলাই সন্ত্রাসের পর থেকে গত 2 বছর বাংলাদেশের ছেলে মেয়েদের পড়ালেখা কার্যত ভেঙে পড়েছিল। স্কুল ছিল কিন্তু শিক্ষা ছিল না, বই ছিল না কিন্তু আতঙ্ক ছিল, শ্রেণীকক্ষ ছিল কিন্তু সেখানে শিক্ষার পরিবর্তে অনিশ্চয়তা আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বহু শিক্ষার্থী আর স্কুলে ফেরেনি। ইউনূস সরকার শিক্ষার্থীদের হাতে সময়মতো বই তুলে দিতে ব্যর্থ হয়েছিল, যা একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য মৌলিক দায়িত্ব ছিল। সেই ধ্বংসস্তূপের উপর এখন দাঁড়িয়ে তারেক রহমানের নতুন সরকার পুরনো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে আবার সামনে এনেছে। যে ব্যবস্থা ভেঙে পড়েছে তাকে পুনর্গঠন করার বদলে কেন এমন একজনকে আনা হলো যার অতীতই প্রমাণ করে যে সে শিক্ষা নয়, প্রদর্শনীর রাজনীতিতে বেশি দক্ষ, জাইমা রহমানকে নিয়ে রাজনীতি করাতে বেশি দক্ষ। চলুন বিষয়টি আরো একটু গভীরে যাওয়া যায়। মন্ত্রী মিলন দায়িত্ব নিয়েই যে ভাষায় কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার বাস্তবতা সম্পর্কে প্রায় অজ্ঞ, কিছুই জানেন না। তিনি নকল নিয়ে চিৎকার করছেন, শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন, কিন্তু তিনি জানেন না গত 1 দশক ধরে বাংলাদেশের শিক্ষা কাঠামোয় যে পরিবর্তনগুলো আনা হয়েছিল তার ফলে নকল ধারণাটাই প্রায় অচল হয়ে গিয়েছিল। মূল্যায়ন পদ্ধতি, সৃজনশীল প্রশ্ন, ধারাবাহিক মূল্যায়ন, এসবের মাধ্যমে পরীক্ষা ভিত্তিক চাপ কমিয়ে শেখার প্রক্রিয়াকে মানবিক করা হয়েছিল। কিন্তু মিলনের বক্তব্য শুনলে মনে হবে যে তিনি এখনো সেই 90-এর দশকের সেকেলে বাস্তবতায় আটকে আছেন, যেখানে শিক্ষা মানে ছিল ভয়, শাস্তি আর মুখস্থ বিদ্যা। তিনি হেলিকপ্টারে করে দৌড়ে গিয়ে নকল ধরতেন, এখনো তিনি সেখানেই আটকে আছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মন্ত্রী মিলন কেন এত জোরে নকল নিয়ে কথা বলছেন? এর উত্তর খুব জটিল নয়। এই ধরনের ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা থাকে না। তখন প্রতীকী ইস্যু তুলে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। অর্থাৎ তিনি শিক্ষা ব্যবস্থার গভীর সমস্যাগুলো বুঝতে পারছেন না, তাই একটি পুরনো ইস্যুকে সামনে এনে নিজেকে সক্রিয় দেখানোর চেষ্টা করছেন। এটি প্রশাসনিক অদক্ষতার একটি ক্লাসিক এক্সাম্পল। তার অতীত আচরণও এই বিশ্লেষণকে শক্তিশালী করে। 90-এর দশকে তার রাজনৈতিক কর্মকাণ্ড মূলত প্রদর্শন নির্ভর ছিল, হেলিকপ্টারে ঘোরা, স্ট্যান্ডবাজি, যার ফলে তিনি হেলিকপ্টার মিলন নামে পরিচিতি পান। সেই প্রবণতা এখনো বদলায়নি। পার্থক্য শুধু একটাই, তখন সেটা ছিল রাজনৈতিক নাটক, এখন সেটা সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলছে। এই যে সম্প্রতি যে ঘটনা ঘটলো, খুব উদ্বেগজনক। প্রাথমিক পর্যায়ে শিশুদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে মন্ত্রীর বালখিল্য সুলভ আচরণ, শিশুদের দিয়ে নাম মুখস্থ করানো, ব্যক্তি পূজার একটি সংস্কৃতি তৈরি করা। একটা শিশুকে জিজ্ঞেস করছে জাইমা রহমানকে চিনে কিনা, শিশুর সাথে হেসে হেসে বলছে আমরা জাইমা রহমানের রাজনীতি করব। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে। আসলে উনি নিজে করছেন জাইমা রহমানের রাজনীতি, শিশু সুলভ রাজনীতি। এটা অশোভন শুধু নয়, বিপজ্জনক দৃষ্টান্ত। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে চিন্তার শক্তি তৈরি করা, প্রশ্ন করার সক্ষমতা তৈরি করা, স্বাধীনভাবে ভাববার সুযোগ দেওয়া। সেখানে যদি পাঠ্যক্রমের বাইরে গিয়ে রাজনৈতিক পরিবারের সদস্যকে নিয়ে এভাবে ছ্যাবলামো করা হয়, তাহলে তা স্পষ্টভাবে বলে যে শিক্ষাকে একটি প্রোপাগান্ডা টুলে পরিণত করার চেষ্টা চলছে। এই প্রবণতা নতুন নয়, কিন্তু এর মাত্রা উদ্বেগজনক। আওয়ামী লীগ আমলে অন্তত শিক্ষার ভাষ্য ছিল আনন্দময় শিক্ষা, জীবনমুখী শিক্ষা, সবার জন্য শিক্ষা, যেখানে শিশুদের ভয়মুক্ত পরিবেশে শেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। রঙিন বই, সৃজনশীল পাঠ্যক্রম, পরীক্ষা ভীতিহীন মূল্যায়ন, শ্রেণীকক্ষে নানা ধরনের ছবি, বিভিন্ন মনীষীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এসব ছিল সেই সব প্রচেষ্টার অংশ। কিন্তু এখন সেই জায়গা থেকে সরে গিয়ে আবার সেই ভয় ভিত্তিক, মুখস্থ নির্ভর এবং নোটবুক নির্ভর
রাজনৈতিক প্রভাবিত শিক্ষার দিকে ফিরে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে মাত্র 2 মাসেই। এই পরিবর্তনের পেছনে আরো বড় একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কোচিং, বাণিজ্য এবং গাইড বইয়ের বাজার থেকে বের করে আনার চেষ্টা শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলে। কারণ এই দুটি খাত শিক্ষা নয়, বরং পরীক্ষা কেন্দ্রিক ব্যবসাকে উৎসাহিত করে। এখন যদি আবার ভর্তি পরীক্ষা, কঠোর পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন, ভয় ভিত্তিক শিক্ষা চালু করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই কোচিং সেন্টার এবং গাইড বই ব্যবসায়ীরা লাভবান হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা আগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, কিছু অভিভাবক, কোচিং ব্যবসায়ী এবং তথাকথিত শিক্ষাবিদ, তারা এখন সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আপনি চিত্রটা একটু বড়ভাবে দেখুন। বাংলাদেশের জনসংখ্যা কাঠামো অনুযায়ী 1 থেকে 14 বছর বয়সী বাচ্চার সংখ্যা 27%, 15 থেকে 65 বছর বয়সী মানুষের সংখ্যা 66% এবং 65+ মাত্র 7%। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 15 থেকে 35 বছর বয়সী প্রায় 45% জনসংখ্যা। এই বিশাল তরুণ জনগোষ্ঠী যদি সঠিকভাবে শিক্ষিত হয়, তাহলে এটি একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হতে পারে বাংলাদেশের জন্য। কিন্তু যদি তাদের শিক্ষা ভেঙে পড়ে, জাইমা রহমানকে চেনাটাই যদি তাদের শিক্ষা হয়, তাহলে সেটি ডিজাস্টার হবে, বোঝায় পরিণত হবে। শেখ হাসিনার আমলে যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটি মূলত এই বাস্তবতাকে মাথায় রেখে করা হয়েছিল। প্রশ্ন ছিল শিক্ষা কি, কেন এবং কিভাবে কার্যকর হবে, আর লক্ষ্য ছিল শিক্ষাকে জীবন, কর্ম এবং মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করা হবে। একটি শিশু যেন স্কুলে গিয়ে শুধু বই না পড়ে, বরং জীবনকে শিখে বা জীবন থেকে শিক্ষা নেয়, এই ধারণাটি ছিল সেই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে। কিন্তু সেই পরিকল্পনাই সবচেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়ে, কারণ এটি প্রচলিত স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর জন্য হুমকি হয়েছিল। এখন দেখা যাচ্ছে এই পরিবর্তনের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হেলিকপ্টার মিলন এসে জাইমা রহমানকে শিক্ষার আদর্শ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। যে ব্যবস্থা শুরু হয়েছিল তার উল্টো পথে হাঁটা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার মতো পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার আলোচনা হচ্ছে, যেখানে প্রথম শ্রেণীর একটি শিশুর মেধা যাচাই করার কথা বলা হচ্ছে, কোটা না মেধা। বাস্তবে এটি মেধা যাচাই নয়, বরং অর্থ উপার্জনের একটি প্রক্রিয়া। ভর্তি ফি, কোচিং, প্রস্তুতি সব মিলিয়ে একটি বাণিজ্যিক চক্র তৈরি হয়েছে, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং তাদের পরিবার। আর এই প্রেক্ষাপটে মন্ত্রী মিলনের ভূমিকা শুধু অদক্ষ নয়, ভয়ঙ্কর বিপজ্জনক। তিনি এমন একটি ব্যবস্থাকে নেতৃত্ব দিচ্ছেন যা ইতিমধ্যে দুর্বল এবং তার নীতিগুলো সেই দুর্বলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এর সঙ্গে যদি যোগ হয় রাজনৈতিক প্রভাব, ব্যক্তি পূজা এবং শিক্ষাকে প্রোপাগান্ডার মাধ্যম হিসেবে ব্যবহার, তাহলে ফলাফল খুব স্পষ্ট। শিক্ষা একটি দেশের মেরুদণ্ড, এটি একটি বহুল ব্যবহৃত বাক্য, কিন্তু এর বাস্তব অর্থ এখন বোঝা যাচ্ছে কি হবে সামনে। যদি এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, তাহলে অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র সবকিছু ভেঙে পড়বে। এখন যে চিত্রটি আপনার সামনে আছে তা হলো একটি পরিকল্পিত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি অকার্যকর, সেকেলে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে ফিরে যাওয়া। আপনি আশ্চর্য হবেন না যদি আগামী শিক্ষাবর্ষে আপনার বাচ্চা যে বইটি পাবে, সেই বইটিতে কোনো অধ্যায়ে লেখা থাকে কিভাবে জাইমা রহমান ব্যারিস্টার হলেন, কিংবা বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ব্যারিস্টারি পাশ করেছেন লন্ডন থেকে, এবং সেখানে তিনি ব্যারিস্টারি না করে বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করার জন্য। আশ্চর্য হবেন না, এটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন।